নমস্কার বন্ধুরা, আমি তোমাদের ভাস্বতী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বিহার কোন পথে এগোচ্ছে আর আমাদের বাংলা কোন পথে এগোচ্ছে সেই বিষয়ে আমি একটি আলোচনা করতে চাই। তো তোমরা অনেকেই জানো যে 1912 সালে বাংলা প্রেসিডেন্সি থেকে বিহার আলাদা হয়ে একটি নতুন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। তারপর তার আগের ইতিহাস যদি তোমরা দেখো তাহলে বিহার মগধ নামে পরিচিত ছিল। বৌদ্ধ বিহার, পালি শব্দ বিহার কথাটি এই বিহার রাজ্যটি গঠিত হয়েছে বলে মনে করা হয়। এটা ছিল একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড বিহারের। তো সেই সময় বিহারের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা কিন্তু খুবই প্রশংসনীয় ছিল, কারণ নালন্দা বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু বিহারেই ছিল। কিন্তু পরবর্তী সময়ে কালান্তরে যদি দেখা যায় বিহারের শিক্ষা ব্যবস্থা ধীরে 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 নিচের দিকে চলে যায়, আর বিহার সমগ্র ভারতবর্ষের মধ্যে শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে একদম তলানিতে গিয়ে থাকে। তো সেই বিষয়ে তোমাদের কারো অজানা নয়, কিন্তু এই যে তলানিতে চলে যাওয়াটা সেটার কারণটা কি? কি কারণ? একটা রাজ্য খুব তাড়াতাড়ি যেমন শিক্ষা ব্যবস্থায় উন্নতি করতে পারে না, তেমন খুব তাড়াতাড়িও কিন্তু তলানিতে চলে যেতে পারে না। তো বিহারের যদি শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপট তোমরা দেখো, তো বিহারে তোমরা দেখবে যে 2003 সালে এখানে শিক্ষামিত্র বলে একটা প্রজেক্ট আনা হয়। তখন বিহারে লালু প্রসাদের গভর্নমেন্ট ছিল। তো সেই সময় শিক্ষামিত্রতে যারা 10 এবং 12 পাস ছিল তাদের মার্কসের বেসিকে প্রথমে তাদেরকে সেই প্রাইমারি স্কুলের জন্য নিয়োগ করা হয়। তো তাদেরকে সেই সময় কন্ট্রাকচুয়ালে মাসিক ভিত্তিতে 1500 টাকার বিনিময়ে তাদেরকে নেওয়া হয়েছিল। কিন্তু তারপরে কালান্তরে আস্তে আস্তে তাদের বেতনটাও বৃদ্ধি হয়, সঙ্গে সঙ্গে তাদের যে সময়সীমাটা থাকে সেটাও কিন্তু বাড়তে থাকে। পরবর্তী সময়ে যখন নীতিশ কুমারের গভর্নমেন্ট আসে তখন এদেরকে না বের করে দিয়ে এদেরকে নিয়োজিত শিক্ষক হিসাবে আখ্যায়িত করা হয়। এই নিয়োজিত শিক্ষকরা বিভিন্ন প্রকারের ছিল, মানে যারা মাধ্যমিকে পড়াতো, যারা অলরেডি বিএসসি কিংবা গ্র্যাজুয়েট করে এসেছে, বিএ পাস, তাদের জন্য ছিল মাধ্যমিক, আর যারা অলরেডি এমএ পাস করে এসেছে তাদের জন্য ছিল এই আমাদের 11-12-এর ক্লাসগুলো তাদের জন্য রিক্রুট করা হয়েছিল, মানে তাদেরকে এই ক্লাসের জন্য রিক্রুট করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে কি হলো যে তাদের অনেকেরই হয়তো ওই সময় বিএড ছিল, অনেকেরই হয়তো বিএড ছিল না। তো এই নিয়োজিত টিচারগুলো যেহেতু পঞ্চায়েতের মাধ্যমে নিয়োগ করা হয়েছিল, তো স্বজন পোষণ কিংবা কোনো কিছুর বিনিময় কিছু দিয়ে এই জিনিসগুলোর রিক্রুটমেন্ট করা হয়েছিল। তো শিক্ষা ব্যবস্থাটা ওই অতলেই রয়ে গিয়েছিল। তো কোনো রকম কোনো পরিবর্তন কিংবা চেঞ্জ বিহারের শিক্ষা ব্যবস্থাতে হয়নি। তো আস্তে আস্তে বিহারের শিক্ষা ব্যবস্থা তলানিতেই যেতে শুরু করে। ইভেন এটা নিয়ে প্রচুর ট্রোল তোমরা সবাই দেখেছো মেবি, ইউটিউব কিংবা অনেক পেপারে কিংবা টিভিতে আমরা দেখি যে বিহারের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক ট্রোল করা হয়, কি শিক্ষকরা এটা বুঝতে পারছে না, এবিসিডি হয়তো স্টুডেন্টরা লিখতে পারে না। তো এই জিনিসগুলো আমরা কিন্তু দেখেছি। কিন্তু এই জায়গাটা থেকে সরে আসার জন্য লকডাউনের আগে থেকেই কিন্তু বিভিন্ন রকমের মানে ব্যবস্থা এরা নেবে বলে চিন্তাভাবনা নিয়েছিল। কিন্তু লকডাউন চলে আসায় কিংবা করোনা চলে আসায় এই প্যান্ডেমিক সিচুয়েশানে এগুলো করা হয়নি। পরবর্তী সময়ে মানে 2020 পর থেকে এরা কিন্তু একটা ইনিশিয়েটিভ নেওয়া শুরু করে। যে কোনো প্রজেক্ট নেওয়ার আগে কিংবা যে কোনো ব্যবস্থা করার আগে তার পিছনে কিন্তু অনেক বড় একটা প্ল্যানিং থাকে। তো সেই প্ল্যানিংগুলো কিন্তু এরা নেওয়া তখন থেকেই শুরু করে দিয়েছিল। তারপর আমরা আস্তে আস্তে দেখতে পারি যে টিআরই 1 টিচার রিক্রুটমেন্ট এক্সাম, যেগুলো টিআরই 1, টিআরই 2, টিআরই 3 অবধি হয়ে গেছে। তো এবার আসতে চলেছে টিআরই 4। তো টিআরই 4 কিছুদিনের মধ্যেই আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 2023-এ টিআরই 1 যেটা নভেম্বরের মধ্যে ওদের অলরেডি স্কুলে জয়নিং হয়ে গিয়েছিল। টিআরই 2-ও তাই ফেব্রুয়ারির মধ্যে পুরো জয়নিং কমপ্লিট। ডিসেম্বরে এক্সাম হলো আর জয়নিং মানে জানুয়ারিতে দিয়ে দিল, ফেব্রুয়ারিতে স্কুলও পেয়ে গেল। খুব ভালো কথা। এবার টিআরই 3 যেটা সেটারও রেজাল্ট ইতিমধ্যে বেরিয়ে যাবে। তারপর কি হবে, আস্তে আস্তে এদের কিন্তু নিয়োগ হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে
আবার টিআরই 4-এর যেটা বেরোবে সেটা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তার মানে 2 বছরের মধ্যে অলরেডি 4টা ওরা নিয়ে নিচ্ছে, মানে ভবিষ্যতে যেহেতু টিআরই 4টা হবে আর টিআরই 3টা হয়ে গিয়েছে, তো 4টা আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমি আমার রাজ্যের কথা ভাবি কিংবা দেখি, তাহলে কিন্তু 2016-র পরে কোনো নিয়োগ আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তো এটা কেন বা কিসের জন্য, সেটা তো বড় বড় যারা রাজনৈতিক মহলের লোক কিংবা যারা উপর মহলের সঙ্গে যোগাযোগ, তারা হয়তো খুব ভালো বলতে পারে। আমার ছোট মাথায় এতটা বুদ্ধি এখনো হয়ে ওঠেনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই জিনিসটা যদি এইভাবে হতে থাকে তো এই যে যারা ছেলেমেয়েরা আছে তাদের কিন্তু শিক্ষা ব্যবস্থা থেকে মনটা আস্তে আস্তে সরে যাবে, যেটা আমরা দেখতেও পাচ্ছি। অনেক কলেজে এখন ভ্যাকেন্সি, মানে অনার্সে অনেক ছেলে মেয়ে এখনও অ্যাডমিশন নিচ্ছে না। এই কারণটা যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখতে পারেন অনেক ছেলে মেয়ে অনেক ভালো পড়াশুনো করে তারা কিন্তু চাকরি পাচ্ছে না, মানে বেকার রয়ে গেছে। আগে যারা মনে করো গ্র্যাজুয়েশন করে কিংবা এমএ করে বিএডটা করে নিত, তারপর তারা কি করতো, বছর বছর এসএসসিতে বসতো। তো বছর বছর এসএসসিতে যাওয়ার ফলে একটা কি হতো যে না, এবার পাচ্ছি না, পরের বার পাবো, এবার হচ্ছে না, নেক্সট বার নিশ্চয়ই পাবো। তো এইভাবে করে একটা কিন্তু প্রত্যাশা রয়েই যেত। কিন্তু এখন কি হচ্ছে, ওই এক্সামটাই বন্ধ হয়ে গেছে। তাতে যা হচ্ছে যে পিএইচডি, এমফিল করা কিংবা পোস্টডক করা অনেক ছেলেমেয়েরা কিন্তু চাকরি পাচ্ছে না। এবার চাকরি না পাওয়ার সঙ্গে সঙ্গে অনেকে আছে যে ভাবছে যে আমি চাকরি না পেলে বিয়ে করব না। তো অনেকের কিন্তু বিয়েটাও সেক্ষেত্রে হচ্ছে না। অনেক সংসারের ক্ষেত্রে কি হচ্ছে যে তারা হয়তো একটা বাচ্চা নিতে চাইছে, যে কিন্তু তারা বাচ্চাটা নিচ্ছে না, যে ভাবছে যে আমার একটা চাকরি হবে তারপরে। কিন্তু চাকরির এখন আকাল। তো অন্য সেক্টরে কি জব নেই? হ্যাঁ, অন্য সব সেক্টরে নিশ্চয়ই জব রয়েছে, আমি এটা বলতে পারবো না কি আছে কি নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যারা অলরেডি ছোট থেকে ভেবেছে, আমি কিছুদিন আগে আমার এখানে যারা ভালো মানে রেজাল্ট করেছে তাদেরও অনেকের ইন্টারভিউ দেখছিলাম, তারা বলছে আমি বড় হয়ে শিক্ষক হব। এবার তারা যে বড় হয়ে শিক্ষকটা হতে চাইছে, এবার যদি ওই নিয়োগটাই না হয়, তারা শিক্ষক কি করে হবে? এবার তাদের অলরেডি অন্য দিকে ছুটতে হবে। তো এই জিনিসটা যদি কালান্তরে হতে থাকে তো আস্তে আস্তে এরম হবে না তো যে আমরা বিহার যেই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে সেই জায়গাটায় আমরা চলে আসছি। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার এটাই বলার যে নিয়োগগুলো যেন সুষ্ঠু মতো হয়, কিংবা আর আমাদের দাদা দিদিরা অনেক রকমের অনেক কিছু মানে আন্দোলন করেছে, অনেক কিছু করেছে, তো তাতে কিছুই হয়নি। তো আমার এই ছোট্ট বার্তাটার মাধ্যমে কিছু হবে সেটাও হয়তো আমি আশা রাখি না। কিন্তু আমি চাই এই মানে এসএলএসটি যেটা কিংবা এসএসসি যেটা আগে হতো সেটা যেন আবার চালু হয়, আর অনেক ছেলেমেয়েরা যেন চাকরি পায়। কারণ অনেকের এখন ভিন রাজ্যে আসতে হচ্ছে। তো ভিন রাজ্যে আসাটা কিন্তু ঠিক আছে, কিন্তু এই যে মা বাবাকে ছেড়ে আসা, পরিবারকে ছেড়ে আসা, সেটা কিন্তু অনেকে পারে না, অনেকের ক্ষেত্রেই কিন্তু সেটা হয়ে ওঠে না। আর তারপরেও বড় কথা যে হ্যাঁ, তুমি যদি রাজ্যেও পাও, তুমি কি মা বাবার কাছেই থাকতে পারবে? সেটাও হয়তো হবে না যে মা বাবার কাছে আমি নই। কিন্তু নিজের রাজ্যে থাকা আর অন্য রাজ্যে থাকার মধ্যে অনেক তফাৎ আছে। হ্যাঁ, এখানের লোকরা ভালো, সব কিছুই ভালো, কোনো অসুবিধা হয় না, এটা ঠিক। কিন্তু এই যে নিজের ভাষা, নিজের ভাষায় কথা বলা, এখানে আমি বাইরে বেরোলেতে নিজের ভাষায় কথা বলতে পারছি না। কিন্তু আমি যদি আজ বাংলায় থাকতাম, তাহলে আজ আমি নিজের ভাষাতেই কথা বলতাম, নিজের ভাষাতে নিজের আবেগকে আমি অনেকটাই তুলে ধরতে পারতাম। আর একটা জিনিস যেটা বিহার গভর্নমেন্ট যেটা করেছে, যে এই এক্সামটা অল ইন্ডিয়া বেসিক করে দিয়েছে, মানে অল ইন্ডিয়ার লোক এসে এখানে কিন্তু এক্সামটা দিচ্ছে। তো তাতে কি হচ্ছে, যত রাজ্যের যত ভালো ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু বিহারে চলে আসছে। তো সুদূর ভবিষ্যতে এটা হতে পারে যে আস্তে আস্তে বিহারের যে শিক্ষা ব্যবস্থাটা আছে, বিহারের যে শিক্ষার কাঠামোটা আছে, এটা আরও উপরের দিকে যেতে আরম্ভ করবে। কিন্তু পক্ষান্তরে যদি আমি আমার ওয়েস্ট বেঙ্গলকে দেখি, তাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মানে অনেক আমাদের ওখানকার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। কেন? কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। অনেক গভর্নমেন্ট স্কুলে এখন স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে না। কেন অ্যাডমিশন নিচ্ছে না?
যে ভালো করে পড়াশোনা হচ্ছে না, তারা এখন ইংলিশ মিডিয়ামের দিকে ছুটছে। কিন্তু আমাদের সময়ে, মানে আমি অনেক প্রাচীনকালের লোক সেটা নয়, তবে আমাদের সময়ে কিন্তু আমরা বেশিরভাগ বাংলা মিডিয়ামেরই স্টুডেন্ট। তো সবাই বাংলা মিডিয়াম থেকেই পড়ে অনেকেই, মানে আমার দাসপাড়া স্কুল থেকেই অনেকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেসর হয়েছে, অনেক কিছু হয়েছে। তো দাসপাড়া স্কুল থেকেই উঠে অনেকে অনেক কিছু হয়েছে। তো বাংলা মিডিয়ামে ইংলিশ মিডিয়ামের এখানে তফাৎ নয়, কিন্তু এই যে ব্যবস্থাটা চলছে, এটা চলতে থাকলে আমার মনে হয় এটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা ভালো দিক নয়। তো তোমাদের কী মত এই বিষয়ে আমাকে নিশ্চয়ই জানিও। নমস্কার সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।